এক হচ্ছে ফয়জুর রহমান সহ 12 জন অ্যারেস্টেড। 2 হচ্ছে কালকে পিলখানায় আগুন লেগেছিল। 3 হচ্ছে তুলসী গ্যাবার্ডের ভারত সফর। 4 হচ্ছে গুন্তারেসের ওপর নজরদারি। 5 হচ্ছে পিনাকির নিবিড় পরিচর্যা। 6 হচ্ছে ট্রাম্পের ভারত সফর। এবার একে একে আমি খবরের ডিটেলসে আসি। এই খবর যেগুলো পাওয়া গেছে প্রত্যেক কটাই কিন্তু কোনো লোক মুখে শোনা নয়, সব ভারতীয় এজেন্সির কাছ থেকে পাওয়া খবর। প্রথমেই আপনাদের বলে দিচ্ছি, ফলে এতদিন যে সমস্ত রটনা ফটনা হচ্ছিল সেগুলো এখন একটা কনফার্মেশন পাওয়া গেছে। যেমন ফয়জুর রহমান আইএসআই পন্থী, জামাতি, হিজবুতি, যিনি কু করার চেষ্টা করেছিলেন, পরশুদিন গভীর রাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গভীর রাতে, তার আগে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মোট 5 জন আপনার লেফটেন্যান্ট জেনারেল, তারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ছিলেন। তাদের মধ্যে ফয়জুর একজন, আরো একজন আছে, তার নামটা আমি জানতে পারিনি, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এবং বাকি যে 2 জন, সে 2 জনের নামও জানতে পারিনি। একজন আছেন কুয়েতে অ্যাম্বাসেডার হয়ে, লেফটেন্যান্ট জেনারেল, তিনি বাংলাদেশের কুয়েতের অ্যাম্বাসেডার, বাংলাদেশের অ্যাম্বাসেডার, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখন কালকে পরশুদিন অ্যারেস্ট করার পর কালকে একটা বড় আগুন লাগে পিলখানাতে, যে খবরটা একেবারেই চেপে রাখা হয়। তারপরে যখন খবরটা 2-1 জায়গায় প্রকাশ হয়, তখন বলা হয় যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। আচ্ছা, সেনাবাহিনীর তো নিজস্ব আপনার ফায়ার সিস্টেম আছে। 2.5 ঘন্টা ধরে কিন্তু পিলখানার ওই নির্দিষ্ট ব্লকটি জ্বলে। পুরো ভস্মীভূত হওয়ার পর তারপর নেভানোর কাজ হয়। 2.5 ঘন্টা ধরে পুরো গান পাউডার ফান পাউডার কিছু দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তো এই মানে ভেতরে কি হয়েছে আদৌ সেটা জানা যাচ্ছে না। আর এই 12 জনের ভাগ্যে কি জুটেছে সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয়। এমনও হতে পারে, মানে এটা আমি বলছি, এমনও হতে পারে, আশঙ্কা করা হচ্ছে ওই বিল্ডিং এ 12 জনকে ঢুকিয়ে দিয়ে মৃত অবস্থায় তাদেরকে বিল্ডিংটা জ্বালিয়ে দিয়ে তাদের লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হতে পারে, এই একটা খবর। সুতরাং সেনাবাহিনীর পুরো কন্ট্রোল এখন ওয়াকারুজ্জামানের হাতে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, আজকে 1 ঘন্টা বাদে হতে পারে, 3 দিন বাদে হতে পারে, তিনি পুরো ক্ষমতা দখল করবেন। এখন শুধু সেটা সময়ের অপেক্ষা। ক্ষমতা দখল হলে প্রথম কাজ হবে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা এবং তাকে কাস্টডিতে নেওয়া। আর বাকি যে সমন্বয়ক 2-4টে আছে, উপদেষ্টা যারা আছে, তাদেরকেও কাস্টডিতে নেওয়া। এটা দিয়ে প্রথম কাজ ওয়াকারুজ্জামান শুরু করবেন। কারণ দেশের মানুষ তাকে এত ভুল বুঝেছে। 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল, সে ভূমিকা কেন ছিল সে তো আপনারা জানেন। ভলগার তর্কের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সে ভিডিওটা তো পরিষ্কার যে তাদেরকে ধমকানো হয়েছিল যে যদি এই অভ্যুত্থানের বিপক্ষে তোমরা যাও, তাহলে পরে তোমাদেরকে জাতিসংঘের মিশন থেকে
বাদ দেওয়া হবে। ফলে একটু ভয় পেয়ে তারা পিছিয়ে গেছিলেন। এই লাস্ট যে সফরটা উনি করে এলেন ওয়াকারুজ্জামান কঙ্গো, সেখানে মার্কিন সিআইএ সংস্থার 2 জন এবং ভারতীয় সংস্থার 2 জন, না 1 জন রয়ের এবং 1 জন আইবির সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সমস্ত কথাবার্তা হয়ে যায়। তারপরে তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার আগে তিনি খবর পেয়ে যান, যে কোনো মারফত তিনি খবর পেয়ে, তারও তো নিজস্ব লোকজন আছে, যে এরকম একটা কু করার চেষ্টা করা হচ্ছে, ঢাকায় যদি উনি নামেন তাহলে পরে উনি অ্যারেস্ট হতে পারেন। ফলে উনি গতিপথ চেঞ্জ করে উনি চলে যান তেজগাঁওতে। ওখানে নেমে উনি প্রথমে একদম নিজস্ব সমস্ত প্ল্যান করে তারপরেতে উনি ঢোকেন। তারপরে যা কর্মকাণ্ড হওয়ার ধীরে 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 উনি মিটিং ফিটিং করে সমস্তটা নিজের পরে নিয়ে এসে তারপরে এই কাজটা করেছেন, যেটা আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি কিভাবে কোথায় কখন মিটিং হয়েছে, কতক্ষণ মিটিং হয়েছে। এই যে অ্যারেস্ট হওয়া নিয়ে এটা কিন্তু 2-4 দিন ধরে দারুণ রকমের একটা খবর রটে বেড়াচ্ছিল, যে আদৌ অ্যারেস্ট হয়েছে কিনা, মানে খবরটা ভুয়ো কিনা। কেউ বলছে হ্যাঁ গুজব, কেউ বলছে না হয়েছে। কিন্তু এখন আর গুজব বলে আর ওড়ানো যাবে না, কারণ আমাদের এজেন্সি থেকে এইটা পরিষ্কার করা হয়েছে যে তারা অ্যারেস্ট হয়েছেন। বাকি খবর কি, বাকিটা আমার আন্দাজ এবং 2-2 4 মেলানো। এটা হচ্ছে আমার আন্দাজ, সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে। এবার তুলসী গেবার্ড তিনি ভারতবর্ষে আসছেন। তিনি জাপান, থাইল্যান্ড এই সমস্ত ঘুরে তিনি ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে। এসে আমাদের এজেন্সিগুলোর সঙ্গে বসবেন এবং সবথেকে বড় কথা, ট্রাম্পের সফরের আগে তার এই সফরটা খুব গুরুত্ব বহন করছে, এটা বলা যায়। এবং বাংলাদেশ নিয়ে তার তো একটা মানে চিন্তা রয়েছে, বাংলাদেশ নিয়েও সেই জায়গায় কথাবার্তা হবে। কার কার সঙ্গে কি কথা হবে তা এখনো আমার কাছে পরিষ্কার নয়। আচ্ছা, গুন্তারেসের ওপরেতে একটা নজরদারির ব্যবস্থা করা হয়েছে, কারণ গুন্তারেসকে আর বিশ্বাস করছে না। ভলগার তুর্কের ওই ঘটনাটা প্রকাশ হয়ে যাওয়ার পর এখন বাংলাদেশ সরকার, যারা অন্তর্বর্তী যে সরকার আছে, সেই সরকারের কেউ আর গুন্তারেসকে আর কনফিডেন্সে দিতে পারছে না। ফলে গুন্তারেস যখন আসছেন তখন তার ওপর বিমানবন্দরতে নামার পর থেকে যে 3 দিন উনি থাকবেন, সম্ভবত আজকে উনি 11 তারিখ আসছেন এবং 11, 12, 13 উনি থাকবেন। এই 3 দিন তিনি রোহিঙ্গাদের কাদের সঙ্গে কথা বলেন, কোথায় যান, কার কার সঙ্গে দেখা করেন, সমস্ত একেবারে খবর নেওয়ার জন্য নজরদারির লোক ঠিক করা হয়েছে। 5 হচ্ছে পিনাকি চক্রবর্তী। তিনি মানে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন নাকি নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন। তার যে ভিডিওগুলো সেগুলো সমস্ত টাইম লাইন দিয়ে প্লেলিস্টে তোলা আছে। ফলে তিনি যে 7 দিন অসুস্থও থাকেন, তাহলে ওই প্লেলিস্ট অনুযায়ী ইউটিউব এর থেকে, স্টুডিও থেকে ওগুলো আপলোড করা আছে, ওই অনুযায়ী ওগুলো সমস্ত চলে যাবে। সুতরাং পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি আপনারা এখন দেখেন, আপনারা বলবেন ওই তো পিনাকির তো ভিডিও আসছে। আসলে প্লেলিস্টে এই সমস্ত টাইম লাইন ফিট করা আছে, ওই টাইম লাইন অনুযায়ী সেগুলো নিজে থেকেই সমস্ত আনলিস্টেড হতে আরম্ভ করবে। পাবলিক করতে গেলে তো আনলিস্টেড করতে হবে, তখন পাবলিক হবে। এখন আনলিস্টেড করা আছে। এবার জুলকার নাইন বলে এক সাংবাদিক ছিলেন,
জুলকার নাইন, তিনি এই যে মেটিকুলাস প্ল্যান যে করা হয়েছিল তার একটা অংশ ছিলেন জুলকার নাইন। সেই জুলকার নাইন, আচ্ছা পিনাকির ব্যাপারটা আগে শেষ করে নিন। এই যে নিবিড় পরিচর্যা, পিনাকির যে নিবিড় পরিচর্যা, এই নিবিড় পরিচর্যা হঠাৎ শুরু হয়েছে। এই পরিচর্যা কার আন্ডারে হচ্ছে? এটা নরেন্দ্র মোদীর আন্ডারে হচ্ছে নাকি এটা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আন্ডারে হচ্ছে, সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে। এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি বলেছিলাম যে এরা কেউ পার পাবে না, সবার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, জায়গা আছে, দেশ আছে। ভারতবর্ষ তার শত্রুকে ছাড়ে না, এদের খুব শিগগিরই ব্যবস্থা হবে। এখন দেখুন পরিচর্যা কার হাতে হচ্ছে, কি ধরনের পরিচর্যা হচ্ছে, কতদিন পরিচর্যার পর তিনি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হন বা আদৌ উপস্থিত হন কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে। এবার আসুন জুলফিকার নাইন, ইনি মেটিকুলাস প্ল্যানের একটা অংশ ছিলেন। এই যত আপনার এই 5 তারিখের পর থেকে এই যে মেটিকুলাস ডিজাইন যে প্ল্যানটা করা হয়েছিল, যে প্ল্যানে উনি একটা অংশ ছিলেন। উনি সম্ভবত অপহৃত হয়েছেন, বিদেশে ছিলেন, অপহৃত হয়েছেন এবং তার ফেসবুকে কিন্তু ইনঅ্যাক্টিভ, তাই কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং তিনি কোথায় আছেন, কি করছেন, কার দ্বারা অপহৃত হলেন, কারা অপহরণ করালো, সে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এটা গেল একটা খবর। আর লাস্ট হচ্ছে ট্রাম্পের ভারত সফর। ট্রাম্পের ভারত সফরের সঙ্গে জড়িয়ে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করা। কে একটা বাজারে রটিয়ে দিয়েছে যে 13 তারিখে ট্রাম্প ভারতে আসছেন। আমি এইটার উত্তর দিতে আমি ক্লান্ত হয়ে গেছি যে এরকম আমার কাছে কোনো খবর নেই। 13 তারিখে উনি আসছেন এরকম কোনো খবর নেই। আজ রয়টার্সের একটা কপি আপনাদের তুলে দেওয়ার পরে আমি বলে দিচ্ছি আপনাকে যে ট্রাম্প কবে ভারতে আসছেন সেটা এইখানে লেখা আছে। রয়টার্স যেটা লিখছে, পুতিনের সঙ্গে দেখা করতে ট্রাম্পের দূত উইটকফ এই সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা করেছেন। রয়টার্স লিখছে 11ই মার্চ, এটা লিখছে এই সপ্তাহে উইটকফ তিনি যাচ্ছেন রাশিয়া, গিয়ে তিনি ডেট ফিক্স করবেন। এই হচ্ছে উইটকফের ছবি। লিখছে কি ডিটেলে, ওয়াশিংটন 10 মার্চ। রয়টার্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার জন্য মস্কো সফরের পরিকল্পনা করেছেন। সোমবার পরিকল্পনা সম্পর্কে অবহিত দুজন ব্যক্তি জানিয়েছেন। উইটকফ, যিনি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত, 3 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় ক্রমবর্ধমান ভূমিকা পালন করেছেন। নাম না প্রকাশ করার শর্তে লোকেরা ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে যে উইটকফ পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো যাবেন। একটি সূত্র জানিয়েছে যে উইটকফের এই সপ্তাহে মস্কো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ট্রাম্প পুতিনের দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন এবং জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে পূর্ববর্তী বাইডেন প্রশাসনের রাশিয়ার সাথে বরফের সম্পর্ক উল্টে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ট্রাম্পের সঙ্গে যে ভ্লাদিমির পুতিনের যে দেখা হওয়ার কথা, সেই ডেটটা ফিক্স করার জন্য উইটকফ যাচ্ছেন রাশিয়া এবং তুলসী গাবার্ড আসছেন ভারতে। এবার 2 4 মিলান, তাহলে আগে রাশিয়ার সঙ্গে পুতিনের সঙ্গে দেখা হবে, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে, তারপর হয়তো বা তার আগে ভারত হয়ে তিনি যেতে পারেন। তার ডিটেল পরিকল্পনাটা তুলসী গাবার্ড
করতে এসছেন। এবং এমনও হতে পারে যে যখন এই আমাদের যে ভারতের যখন প্ল্যানটা এক্সিকিউশনের সময় আসবে, তখন তুলসী গেবার্ড সম্ভবত বাংলাদেশে থাকবেন। এটা আমি আপনাদের কনফার্ম করলাম। আপনারা সকলে অত্যন্ত উদ্বিগ্ন যে ভারত কি করছে না কেন, ভারত চুপচাপ বসে আছে কেন। এদিকে আবার ট্রাম্পের সপোর্ট দিয়ে আমার মেসেজ বক্স মানে হোয়াটসঅ্যাপের আমার কল সমস্ত মানে ইনবক্স সমস্ত ভরে গেছে। আমি উত্তর দিতে আমি মানে হেদিয়ে গেছি বলা যায়। তাই আজকে রয়টার্সের কপিটা তুলে আপনাদের আমি বলে দিলাম যে এখনো ডেট ঠিক হয়নি। উইটকফ যাচ্ছে রাশিয়ায় কথা বলতে, ডেট ফিক্স করতে, এবং তুলসী গ্যাবার্ড আসছেন ভারতে। তুলসী গ্যাবার্ড ভারতে এসে তুলসী গ্যাবার্ড ঠিক করবেন যে কবে কথা বলা যাবে, কবে কখন সুবিধাজনক অবস্থা হবে। তারপর এই তিনজন মিলে সমস্ত কিছু সফরটা ডিজাইন করবেন।